কর্মক্ষম হস্ত যদি আমরা তৈরি না করতে পারি, শিক্ষিত বেকার উৎপাদন ছাড়া দেশে আর কিছুই হবে। এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে, প্রতিদিনই তাদেরকে লায়াবিলিটি কাঁধে নিতে হচ্ছে। এটা পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম, কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে, জ্ঞান ভিত্তিক শিক্ষার জন্য তারা চেষ্টা করবে। যেমন বিশ্ববিদ্যালয়কে আমরা কেবল চাকরি উৎপাদনের ক্ষেত্র বানাতে পারি না, বিশ্ববিদ্যালয় হচ্ছে রিসার্চ ভিত্তিক, জ্ঞান ভিত্তিক এবং মুক্ত চিন্তার, বিদ্যার, বুদ্ধির স্থান। তাকে সেই পথটা বাতলে দেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। সেই জন্যই লাইব্রেরিতে বেশি বই থাকে, শ্রেণীকক্ষে কম থাকে। এখন আমাদের সেই প্রথম গলতটা নিষ্পত্তি করতে হবে যদি আমরা এগোতে চাই। সেই লক্ষ্যেই আমরা বিথিকা সঠিক কোশ্চেনই করেছেন যে কর্মসংস্থানের জন্য আমরা যে প্ল্যানিং করেছি বছরে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির জন্য 31 দফার নিরিখে, সেই 31 দফাটা যখন লিখছিলাম তখন এটা আমরা খুব চিন্তা করি যে কর্মসংস্থানের জন্য কর্মক্ষম হস্ত যদি আমরা তৈরি না করতে পারি, শিক্ষিত বেকার উৎপাদন ছাড়া দেশে আর কিছুই হবে না। এবং তাদের দ্বারা যে সমস্যার সৃষ্টি হয়, বেকার সমস্যা হলে যা থাকে, এখানে বলা হয়েছে সেই সমস্যা হচ্ছে দীর্ঘদিনের সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জ। সাথে আরেকটি চ্যালেঞ্জ থাকে, তাদের দ্বারা নিরাপত্তা হুমকি হয়ে যায়, তারা বিভিন্নভাবে ব্যবহৃত হয়। তো সেই জন্য সবাইকে গ্রাজুয়েশন করতে হবে কেন, সবাইকে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে কেন, এটা নিষ্পত্তি করতে হবে আগে। তাহলে বিশ্ববিদ্যালয়ের ওই আবাসিক সমস্যাও কমবে এবং শিক্ষকতার যে গুণগত মান সেটাও বজায় রাখা যাবে এবং ছাত্রদের রিক্রুটমেন্টের সময় একটা গুণগত অবস্থা বজায় রাখা সক্ষম হবে। সেই জায়গায় যাওয়ার জন্যই আমরা ভোকেশনাল ট্রেনিং এবং ভোকেশনাল শিক্ষা প্রসারের জন্য আমরা মনোযোগ দিচ্ছি। সেই পরিকল্পনা আমরা নিয়েছি, আমাদের বিশদ পরিকল্পনা প্রণয়ন হয়েছে। শুধু যদি জনগণ ম্যান্ডেট দেয় সরকারিভাবে সেটা বাস্তবায়নের জন্য, তারপরে কার্যকর পরিকল্পনা, কর্মসূচি, প্রজেক্ট ইত্যাদি নির্মাণের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের একটা রেফারেন্স এখানে দেওয়া হয়েছে যে তিনি সবসময় বলে থাকেন যে চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে। সেটাও কর্মসংস্থানের জন্য। উদ্যোক্তা হলে দুটো লাভ, নিজের কর্মসংস্থান হলো এবং অপরের কর্মসংস্থানের ব্যবস্থা করা গেল। একটা উত্তম আইডিয়া। সেজন্য তিনি ইনোভেটিভ অনেক আইডিয়া দেশে এবং বিদেশে, সারা বিশ্বে তার অনেক আইডিয়ার বিস্তার ঘটিয়েছেন। পৃথিবীর অনেক দেশ সেটা ফলো করে। এটা মোটামুটি প্রশ্নের উত্তর শেষ। তারুণ্যের রাষ্ট্র চিন্তার মধ্যে মানবিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ও শিক্ষাঙ্গন, শিক্ষা হোক জীবনমুখী, সৃজনশীল, গবেষণামুখী, বিজ্ঞানমুখী এবং বৈচিত্র্যময়। সর্বোপরি সবার জন্য শিক্ষা চাই। লাস্ট এটা দিয়ে শুরু করি। সবার জন্য শিক্ষা আমরা বহু বছর আগে থেকেই চাই। কার্যকর কি ভূমিকা কারা রেখেছে? সবার জন্য শিক্ষা বাস্তবায়নের জন্য আমরা 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা মতে বাংলাদেশের সবার জন্য শিক্ষা কার্যক্রম শুরু করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সাক্ষরতার অভিযান চালিয়ে বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষা পাঠশালা এবং কর্মসূচি প্রণয়ন করে সাক্ষরতার হার বাড়িয়েছিলেন। এই জন্যই সবসময় বলি বাংলাদেশে যা কিছুই সংস্কার এবং উৎপাদনশীল শিক্ষা, উন্নয়ন এবং সমৃদ্ধির পরিকল্পনা প্রণীত হয়েছে, বাস্তবায়ন হয়েছে, সকল কিছুই বিএনপির হাত ধরেই শুরু হয়েছে। আমি কোনো উত্তর দিতে চাচ্ছি না, কিছু পরামর্শ দিতে চাচ্ছি। আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে। শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। একই দরজা হয় খুলতে হয়, না হলে বন্ধ করতে। এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো, আমি তখনও দেশে প্রত্যাবর্তিত আসতে পারিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। অনেকে বলবে আমাদের মাথায় তো অনেক বুদ্ধি। এটা বুদ্ধি নয়, এটা অভিজ্ঞতা। যে কোনো গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যদি সরকারের দায়িত্ব নেওয়ার জন্য সেই সরকার অভ্যুত্থানকারীরা অংশগ্রহণ করে, পৃথিবীর সব দেশেই সেই অবস্থাটা এরকম। অ্যান্টি ইনকামবেন্সি পৃথিবীর সব দেশে থাকে, আছে, বাংলাদেশে একটু বেশিই আছে। সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে। যে কোনো ব্যর্থতার জন্য প্রথমেই সরকারের দিকে আঙ্গুল তোলে। এই জন্য সরকার দায়ী। দায়ী কি দায়ী না সেটা পরে বিবেচ্য, কিন্তু সবাই বলবে সরকার দায়ী, যেহেতু দায়িত্বে সরকার। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনা সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে, জাতিকে নির্দেশক হিসাবে একটা ভূমিকা তাদের থাকতে পারত।
যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে, প্রতিদিনই তাদেরকে লায়াবিলিটি কাঁধে নিতে হচ্ছে হবে। যাই হোক, ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না, তাগিদটা নিজেদেরকে নিতে হবে। অনেক সময় আমরা বলতে শুনেছি, যদিও ওই পার্লামেন্টগুলোকে আমরা স্বীকৃতি দেই না, কিন্তু কিছু বচন, কিছু কাহাওয়াত এখনো রয়ে গেছে। একজন নেত্রী বলছিলেন, আর কি নামটা নেব কিনা, রোশনেশ্বর বলছিলেন, মাননীয় স্পিকার আপনিই বলে দেন আমি সরকারি দল না বিরোধী দল। এইরকম কোনো চর্চা যেন আমরা ভবিষ্যতে না আসি। বিরোধী দল সেটা যত সংখ্যা কম হোক, বিরোধী দলের একটা বিশেষ গুরুত্ব পার্লামেন্টে থাকে। সেটা 5 জনের হোক, 10 জনের হোক, 50 জনের হোক, 100। বিরোধী দল বিরোধী দল। কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে বিভিন্ন বিভাগ পর্যায়ে। এটা পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম, কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে? কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না। আমার জবাব হলো, আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি। আরো একটু কিছুদিন পরে বলবো কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে, সেটা জনগণ দেখছে। তাদের মধ্যে একটি দল আছে, আমি নাম নিলে তো আবার অসুবিধা, 2024 সালের 7ই জানুয়ারি আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। মার্কাটা বলতে পারি, আচ্ছা আপাতত এটা থাকলো, কারণ 7টা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন। তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয়, তাহলে বাকি যারা 28টা দল দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল, তারা কি মহাপাপী? মানে আপনাদের সাথে সঙ্গী হলে যুগপথের, তাদের কোনো পাপ নাই, এই নীতি সঠিক না। আর আপনারা কি বাতাসের কথা বললেন, তো যারা 2024 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই, কিন্তু তার আগের সব নির্বাচনে যারা হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী। তাদের সম্পর্কে আমি বললাম বলে আমার উপরে মহাক, কিন্তু সবাই এক এক রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে। তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়। সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন? তো সেই চাপকে বাতাসশূন্য করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে।